আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পেরিয়ে গেছে 6 দিন। এই 6 দিনে না তো শ্রুতি পার্থিবের দেখা পেয়েছে আর না কথা বলেছে। সবার থেকে জানতে পেরেছে কাজের জন্য চট্টগ্রাম গেছে। শুনে শ্রুতির মনটা খারাপ হয়েছে কিনা শ্রুতি নিজেই বুঝেনি। সে কি নিজের অবচেতন মনে আশা করেছিল যে পার্থিব তাকে বলে যাবে? না, সে এমন কিছুই আশা করেনি, করতে চায় না। তাদের সম্পর্ক কি স্বাভাবিক যে পার্থিব তাকে ঢোল পিটিয়ে বলে যাবে? শ্রুতির ভীষণ মন খারাপ হচ্ছে। বর্তমানে সে সকালের নাস্তা করছে, সবাই বসেছে টেবিলে, তবুও মনে হলো তার আশেপাশে কেউ বসেনি। এতদিন যাবৎ তার পাশে জলজান্ত একটা মানুষ বসত, আর আজ সে নেই। কোনো মানে হয় এইসবের? গতদিনও ইলিশ মাছ রাধা হলো, অথচ শ্রুতি খেলো না। অন্যান্য দিন পার্থিব বেছে দেয়, কাল শ্রুতির বাঁচতে ইচ্ছেই করলো না, ওই কারণে খাওয়াও হলো না। শ্রুতির বর্তমানে নিজের উপর রাগ চেপে বসেছে। মনে হচ্ছে 100 কেজি রাগের বস্তা কেউ তার মাথায় চাপিয়ে দিল। পার্থিব তাকে বলে যায়নি, এরপর যাওয়ার পর ফোন করে কথাও বলছে না। এর মানে পার্থিব তাকে নিয়ে মোটেও চিন্তিত নয়। তাহলে অযথা সে কেন চিন্তা করছে? শ্রুতির প্লেটের দিকে তাকিয়ে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে পড়ল অনেকাংশে। এরপর নিজের রাগ রুটির উপর দিয়ে নাক কিঞ্চিত ফুলিয়ে চিবোতে লাগলো। শ্রুতি হামিমের ঘরে ঢুকেই দেখতে পেল হিয়া ভাবির মাকে। ভীষণ অবাক হলো, তাকে এখানে আশা করেনি। অবশ্য হয়তো আশা করা উচিতও ছিল না। ভদ্রমহিলা এসেছে 2 কি 3 দিন হয়। তিনি এসেছেন নিজের মেয়ের জন্য। হিয়া ভাবি প্রেগনেন্ট, নিজের মেয়েকে দেখতেই তার এই বাড়িতে আসা। ভদ্রমহিলা শ্রুতিকে দেখে উঠে এলো। ভদ্রমহিলার চেহারা ভীষণ কোমল, কাঠিন্যতার ছোঁয়া নেই। শ্রুতি ভদ্রতা সূচক হাসল। হিয়া ভাবি ভীষণ মিশুক, শ্রুতিকে যথেষ্ট আদর করে। এখন শ্রুতিরও উচিত তার মাকে সম্মান দেখানো। কিছু লাগবে আন্টি? হঠাৎ এই ঘরে যে? সরল গলা শ্রুতির। কেন মা, এখানে আসা মানা? কোমল গলায় নিজের প্রশ্ন করলেন ভদ্রমহিলা। না না না, আমি এমনি বলেছিলাম। তোমার ভাই তো প্রতিবন্ধী, তাই না? শ্রুতি তার কোমল ধারালো কণ্ঠে চোখ তুলে তাকালো। জি। মা, তোমার ভাইকে কিছুদিনের জন্য অন্য বাসায় রাখা যায় না? শ্রুতি কথার অর্থ না বুঝে তাকিয়ে রইল। মহিলা শ্রুতিকে বোঝানোর চেষ্টা করলেন। জানোই তো হিয়া অন্তঃসত্ত্বা, এই সময়ে সুন্দর পরিবেশে থাকতে হয়। তার চেয়ে ও বড় কথা, কিছুদিনের মধ্যে 6 মাসে পড়বে। তোমার তো জানার কথা যে 6 মাসের পর গর্ভবতী মা যা যা দেখে বাচ্চা তেমনই হয়। যেমন আমাদের সময় গর্ভবতী মায়েরা বাদর দেখতো না, বাচ্চার মুখ বাদরের মতো হবে বলে। তাই বলছিলাম যে এই কয়েকটা দিন যদি তোমার ভাইকে অন্য কোথাও রেখে আসতে। আর তাছাড়া ছোট ভাই বোনের শ্বশুর বাড়িতে পড়ে আছে, দেখতে কেমন লাগে তুমিই বলো। শ্রুতি কিছুই বলল না। বুঝলো মহিলাটি চাচ্ছে না তার ভাই এই বাড়িতে থাকুক। মহিলাটি হয়তো সুযোগ পেলেন। আমি আসলে চাচ্ছি না আমার নাতি নাতনির মুখ বাদর মুখ হোক। শ্রুতির নাক ফুলে উঠল। মহিলাটি যে তার ভাইকে অপমান করছে তা অনেক আগেই বুঝেছে। এখন কথাগুলো যেন বিঁধে গেল শরীরে। চোখ চোখ রাখলো মহিলার। হয়তো কঠিন কিছু শোনাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কারো কণ্ঠ শুনতে পেল। হায় রে দুনিয়া, যুগ পাল্টালেও অথচ মানুষের চিন্তাধারা না। এখনো ওইসব কুসংস্কার ধরে বসে থাকলে চলে বিয়ান? আমাদের সময় তো কত কিছু হতো, এখন কি হয়? জ্ঞানহীন মানুষের মতো মেয়েটাকে কতগুলো কথা শুনিয়ে দিলেন। কে বাদর মুখ শুনি? হামিম? কই, আমার চোখে তো বাচ্চাটা শান্ত সরল লাগছে। শ্রুতি তার চাচি শাশুড়ির দিকে চেয়ে রইল। তিনি আরো বললেন, মেয়ের বাড়িতে এসেছেন, ঘুরুন ফিরুন, সম্মানের সাথে আবার চলেও যাবেন। তাই বলে সেই বাড়ির অন্য বইয়ের ব্যাপারে নাক গলাবেন না। হামিম শ্রুতির ভাই। হামিম না তো আপনার মেয়ের জামাই টাকা খাচ্ছে, আর না তো এই বাড়ির কারো টাকা খাচ্ছে। সে খেলে তার দুলাভাইয়ের টাকা খাচ্ছে, এতে মা মরার বাচ্চাটার অধিকার আছে বলে মিষ্টি হাসলো রুমা বেগম। সেই হাসি দেখে ভদ্রমহিলা সুন্দর হাসলো। হয়তো বুঝেছে অতিরিক্ত কথা বলে অপমান হওয়ার চেয়ে অল্প কথায় মেনে নেওয়া ভালো। ভদ্রমহিলা আবারও হেসে বেরিয়ে গেল। রুমা বেগম শ্রুতির সামনে দাঁড়ালো, রয়ে শুয়ে বলল, কষ্ট পেও না, ভেবো না ওনাকে শুধু তোমার ভাইয়ের জন্য বলেছি। উনি আগেও এসেছে এবং নানা ব্যাপারে নাক গলানোর চেষ্টাও করেছে, অযথাই।
তাই ভাবলাম এইবার বলা দরকার। শ্রুতি মাথা নাড়ালো। রুমা বেগম হামিমের দিকে তাকিয়ে বলল, তোমার মা নাই শ্রুতি, ঘরের সৎ মা। বোন হিসাবে তোমাদের দুইজনের দায়িত্ব হামিমের দেখা, তাই কারোর কথায় কখনো পিছুপা হবা না। আর শোনো মা, ওয়াহাব বাবারে এই ব্যাপারটা কিছুই বইল না, ও জানতে পারলে লজ্জা পাবো আমি। ওয়াহাব পার্থিবের আরেক নাম। পুরো নাম ওয়াহাব মীর পার্থিব। তার চাচির শাশুড়ি যে পার্থিবকে ওয়াহাব ডাকে তা শ্রুতি জানে, তাই হেসে সায় দিল, যার অর্থ সে বলবে না। রুমা বেগম চলে গেলেন। শ্রুতি ছোটবেলা থেকে শ্বশুরবাড়ির সম্পর্কে নানান নেতিবাচক কথা শুনেছে, অথচ এই বাড়িতে এসে তার ধারণা পুরোটাই পাল্টে যাচ্ছে। একটা বাড়ির সব মানুষ এতটা শান্ত, অমায়িক, বিনয়ী হয় কিভাবে? ছোটবেলার জীবনটাকে প্রায় সবাই আমরা যন্ত্রণার ভাবি কবে বড় হব, কবে আমরা সুখের নাগাল পাবো। অথচ আমরা বুঝতেই পারি না সুখের সময় থেকে আমরা সুখ ধরতে চাই। মানুষ যে দিন জন্ম নেয় সেদিন সেই মানুষটার জন্য সবচেয়ে সুন্দর দিন, এরপর ধীরে ধীরে আসতে থাকে সব খারাপ দিন। অথচ বোকা মানুষেরা সুখের আশায় বসে থাকে, তারা বুঝতেও পারে না অতীত থেকে সুন্দর দিন আর হয় না। কথাগুলো ভেবেও মাহাতির মানতে পারল না। সত্যি কি অতীত ছেলেবেলা সুন্দর? না, সুন্দর নয়। সবার অতীত ছেলেবেলা সুন্দর নয়। না, এতিম অনাথের ছেলেবেলা আবার সুন্দর হয় কিভাবে? মাইগ্রেনের ব্যথায় কয়েকদিন ধরে ভীষণ বেড়েছে। মাহাতির চোখ বন্ধ করে ফেলল, এরপর নিজে মনে মনে উচ্চারণ করল, আমি অনাথ নই, আমারও বাবা মা আছে, কিন্তু তারা আমাকে রাখেনি, ছুঁড়ে ফেলে দিয়েছে। শৈশব মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। তখনকার সব ঘটনাই যেন মস্তিষ্কে বিস্তরভাবে প্রভাব ফেলে। হয়তো শৈশবে মানুষের মস্তিষ্ক সব কিছু ধারণ করতে পারে না, তাই সব তাদের মনে না থাকলেও বিশেষভাবে প্রভাবিত ঘটনাগুলো তারা ভুলতে পারে না। মাহাতির নিজের জীবনের আবছা স্মৃতিগুলো মনে করতে চেষ্টা করলে শুধুই মনে পড়ে তার স্কুলে যাওয়া, অল্প কিছুতেই তাকে তার বাবা অথবা মায়ের মার দেওয়া, প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি, মায়ের রাগারাগি, কান্নাকাটি। এরপর একদিন তার বাবা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটা জায়গায় নিয়ে এলো, তাকে খেলা করতে বলে কোথাও যেন চলে গেল। এরপর যখন মাহাতি তাকে দেখলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে ভীষণ ডাকলো, চিৎকার করলো, অথচ তার বাবা তার ডাক শুনল না। ওই জায়গার কিছু লোক তাকে ধরে ভেতরে নিয়ে গেল। এরপর সেখানেই কেটে গেল তার 2 দিন। এরপরেই তো সে চলে গেল আরেকটা নতুন ঘরে, যেখানে সবাই তার অচেনা। মাহাতির তখন কেবল মনে হতো তার বাবা মা তাকে বিক্রি করে দিয়েছে, আর এনারা কিনে এনেছে। তাদের নিজের বাবা মা মানতে ইচ্ছেই করতো না। মন খারাপ করে বসে থাকতো জায়গায় জায়গায়, নীরবে কাঁদত। কিন্তু তার নতুন বাবা মায়ের ভালোবাসায় নিজেকে আটকাতে পারেনি মাহাতির। তাদের বাবা মা বলে ডাকা শুরু হয় তার নতুন জীবন। তবুও যেন স্মৃতি পিছু ছাড়ে না। ছোট থেকেই সে অল্পভাষী, এখন পরিস্থিতির চাপে আরও হয়ে গেছে। কাকে বলবে সে নিজের মনের কথা? কেউ তো তাকে বুঝেই না, তাই সে আর চেষ্টাও করে না। সেই তো খারাপ। এ কারণেই তার বাবা মাকে তাকে অনাথ আশ্রমে ছেড়ে দিতে দ্বিধাবোধ করেনি। মাহাতিরের ভীষণ মন খারাপ হয়ে গেল, চারপাশে অসহ্য লাগতে শুরু করলো, মাথা ব্যথা যেন 10 গুণ বেড়ে গেল। সে এইসব কথা মনে করতে চায় না, তবুও বিয়াদব মন মাঝে মধ্যে চেষ্টা করে তার বাবা মায়ের মুখ মনে করতে। বাবা মা যারা নিজের সন্তানকে ছেড়ে দিতে পারে তারা আদৌ বাবা মা? না, তাদের বাবা মা বলে তার বর্তমান আব্বা আম্মাকে অসম্মান করতে চায় না মাহাতির। এরা যে সত্যিই ভীষণ ভালো মানুষ। কপালে নরম হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল মাহাতির। বিভা মেয়েটাকে দেখে এখন রাগ হলো না, ভীষণ মন খারাপ হলো। বিভাও তাকিয়েছে মাহাতিরের দিকে, কপালে ভাঁজ, মনে চিন্তা যে এইটা তার স্বামী নাকি অন্য কিছু। অল্পতেই মানুষটা তো অসুস্থ হয়ে কেন পড়ে? হালকা বৃষ্টিতে ভিজলেই জ্বর, সর্দি, কাশি হয়ে যায়। বাইরের খাবার খেলে পেট সহ্য করতে পারে না, গ্যাস্ট্রিকের ব্যথা হয়। এছাড়া সারা মাস তো কোনো না কোনো অসুখ বিসুখ তো লেগেই আছে। সাথে মাইগ্রেন যেন মেঘনা চাইতেই বৃষ্টির মতো। এত নাজুক কেন মানুষ হয়? বিভাকে অবাক করে মাহাতির বিভার হাত ধরল। বিভা মাহাতিরের চোখের দিকে তাকালো। মাহাতিরের চোখ দুটোতে লাল আভা। বিভা ঢোক গিলল। মানুষটার কি শরীর বেশি অসুস্থ? বিভা তাকিয়ে দেখলো মাহাতিরের মুখ বেঁকিয়ে হেসে আছে, হাসিতে কিছুটা বিদ্রুপ, কিছুটা মলিনতা। মাহাতির বলল, তুমি অনেক ভালো বিভা, আগেও বলেছি, আজকেও বলছি, একজন আদর্শ বউ তুমি। অথচ দেখো তোমার ভাগ্যে কিনা আমার মতো স্বামী জুটল। ইউ ডিজার্ভ বেটার, মোর বেটার দেন মি। কি বলতে চাচ্ছেন? মাহাতির তার উত্তর দিল না, নিজের মতো বলল, আমার মা বাবা তোমাকে কিভাবে আমার জন্য ঠিক করলো আমি জানি না। অবশ্য প্রতি বাবা মাই চায় তাদের পুত্রবধূ ভালো হোক, সেই আশাতেই হয়তো সেখানে তোমার জীবন নষ্ট হলো কিনা চিন্তাও করলো না। এখন প্রমাণ পেলে তো যে সব মানুষেরাই স্বার্থপর।
আমার আব্বা আম্মাও কেবল আমার কথা চিন্তা করে তোমায় আমার কাছে বিয়ে দিয়েছে, তোমার কথা চিন্তা করেনি। আম শিওর তোমার মা বেঁচে থাকলে কখনো আমার কাছে বিয়ে দিত না, সে দেখে শুনে অন্য কোনো ভালো ছেলের কাছে বিয়ে দিত। তুমি ডিজার্ভ করো এমন কেউ? মাহাতিরের কথা হাওয়ায় উড়িয়ে দিল বিভা। আপনার মাথা যন্ত্রণা কমেছে? বাড়লে তো সমস্যা, ডক্টরের কাছে যাবেন। মাহাতিরের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। তার কথা এই মেয়ে গায়েই মাখল না। বিভাকে দমাতে বলল, তোমার স্বামীর জন্ম পরিচয় ঠিক নেই, তোমার ভাবতে খারাপ লাগছে না? আমি তো কারোর অবৈধ সন্তানও হতে পারি। আমার কাছে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি আমার হাজবেন্ড, আর আপনার আব্বা আম্মার আছে মাথির, তারা আপনাকে ভালোবাসে। আপনি এইভাবে বলে তাদের ছোট করেছেন। মাহাতির বিভার হাতের আঙুল নিয়ে খেলছিল। বিভার কথায় চোখ তুলে তাকালো। আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। এই দুটো কথা যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি তারা আমার আপন বাবা মা নয়। এই পৃথিবীতে মাহাতির নামক মানুষের নিজের একান্ত আপন বলে কেউ নেই, কেউ না বিভা। কণ্ঠটা কি করুণ শোনালো। বিভা তাকিয়ে রইল মাহাতিরের দিকে। মাহাতির উঠে গেল, রুমের লাইট অফ করে ফিরে এলো বিছানায়। আমি ঘুমাবো, রাতে খাবো না। না মানে না, আশা করি পতিব্রতা স্ত্রী হয়ে আমাকে ডেকে বিরক্ত করবে না। মাহাতির উল্টো ঘুরে শুয়ে পড়ল। বিভা আগের মতোই বসে আছে, মনে মনে বলল, এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নেই, কথাটা মিথ্যা মাহাতি। আমি আছি না। আপনার আব্বা মা আপনার আপন নয়, এটা যেমন সত্যি, আমি আপনার স্ত্রী, এইটাও তেমনি সত্যি। পৃথিবীর 801 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আমি আপনার আপন। ব্যাপারটা কত সুন্দর দেখেছেন? শুধু সুন্দর নয়, অসম্ভব সুন্দর। মধ্যরাত। পার্থিব কপাল কুঁচকে বসে আছে বিছানায়, ঘুম আসছে না। এই 6 দিন সে কেমন করে পার করেছে তা কেবল সেই জানে। শান্তিপ্রিয় মানুষটার মনেও আজ কেবল অশান্তি আর অশান্তি। পার্থিব একটু স্থির হতে চেষ্টা করলো। উঠে রুম জুড়ে হাঁটাহাঁটি করলো, পানি খেলো। তাও যেন স্থির মানুষটার মধ্যে স্থিরতা ধরা দিচ্ছে না। গত দিনগুলো শ্রুতির বিভিন্ন ছবি দেখে মনকে মানিয়েছে। আজ মন যেন তাতেও মানতে চাইছে না। সে কি ফোন করবে শ্রুতিকে? ফোন হাতে নিল, শ্রুতির নাম্বারে হাত স্থির করলো। সেভ বলতে শ্রুতির নামের জায়গায় একটি লাভ ইমোজি আর একটি ডাইনির ইমোজি দেওয়া। নিজের করা কাণ্ডে এবার পার্থিব নিজেই হেসে দিল। ধীরে ধীরে বলল, ডাইনি? আমার পার্সোনাল ডাইনি? ক্লিক করতে গিয়েও করলো না। কোনটা বিছানায় ছুঁড়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো যে আর মাত্র একদিন, এরপরেই দেখা করবে, কথা বলবে। অথচ কি, তার মনও তার সাথে আজ নাফরমানি করছে। মেয়েটার মধ্যে কি আছে? আপাতত দৃষ্টিতে বলতে গেলে কিছুই নেই। অথচ পার্থিব কেমন মায়ায় পড়ে গেল, যে মায়া থেকে সে উঠতেই পারছে না। মায়া এত ভয়ঙ্কর। বাসার মা থেকে শুরু করে সবার সাথে কথা বলে ফেলেছে। শ্রুতির খোঁজ খবরও নেওয়া শেষ, তবুও মন মানছে না। মনে হচ্ছে শ্রুতি তার সাথে একটু কথা বললেই তার শান্তি লাগবে। মনে হচ্ছে তার সাথে রাগী গলায় কথা বললে, ঝাঁঝালো কণ্ঠে ঝগড়া করলেই সে শান্তি পাবে। এমন নীরব বিচ্ছেদের থেকে তো শ্রুতির ঝগড়াই ভালো ছিল। পার্থিব ভুরু কুঁচকে ফেলল। সে চেয়েছে শ্রুতিকে একটু শাস্তি দিতে, অথচ শাস্তি সে নিজেই পাচ্ছে। এসবের কোনো মানে হয়? শ্রুতি তো নিশ্চয়ই নিজের মতো আছে, কোনো চিন্তাও নেই তার জন্য। পার্থিব চোখ বন্ধ করলো। এমন দজ্জাল একটা মেয়েকে তার মা তার জন্য পছন্দ করলো কেমন করে? তার মায়ের চেয়েও তো সে বেশি দোষী। এমন মেয়েকে সে ভালোবাসে কেমন করে? পার্থিব নিজের ফোনে শ্রুতির ছবি দেখতে লাগলো, যা ওর থেকে লুকিয়ে তোলা হয়েছে। পার্থিব ছবি দেখতে দেখতে ভুরু কুঁচকে ফেললো। এরপর থেকে শ্রুতির কণ্ঠটা রেকর্ড করে রাখতে হবে, যাতে ঝগড়া করলেও সমস্যা না হয়। সেজন্য কণ্ঠ শুনে নিজেকে স্থির রাখতে পারে। পার্থিব ঘড়ির দিকে তাকিয়ে উঠে গেল। বিছানায় টিকটিকির মতো আটকে থাকার চেয়ে কাজে নিজেকে ব্যস্ত রাখা অধিক শ্রেয়। 8 দিন পর পার্থিব আসছে। কথাটা শ্রুতি শুনেছে সকালবেলা। শ্রুতি লক্ষ্য করছে না চাইতেও তার মুখটা হাসি হাসি হয়ে যাচ্ছে। অল্পতেই ভীষণ খুশি খুশি লাগছে। এই যে সারা সকাল সে প্রভা প্রত্যাশা হিয়া ভাবির সাথে কত প্রাণ খুলে গল্প করলো। শ্রুতি অনুভব করছে তার হাত পা হালকা কাঁপছে। পার্থিব আশায় সে কি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে? সে কি খুব বেশি খুশি হয়ে যাচ্ছে পার্থিব আসবে বলে? শ্রুতি আয়নার দিকে তাকালো। দেখতে তাকে আমারই ভালোও লাগছে না, আবার খারাপও লাগছে না। শ্রুতির ভুরুতে ভাঁজ পড়ল। অন্যান্য দিন তো ঠিকই মুখটা একটু হলদেটে সুন্দর থাকে, আজ নেই কেন? শ্রুতি নিজের চুলগুলো ঠিক করে চলে গেল নিচে। নিচে হামিমকে বসিয়ে রেখে এসেছে। হামিমকে খাওয়ানোর নাম করে বসে থাকবে, যেন পার্থিব ঢুকলেই তার চেহারা দেখতে পারে।
নিজের চিন্তায় নিজেই ভীষণ অবাক হলো শ্রুতি। বইয়ের অপেক্ষা দীর্ঘ করলো না পার্থিব। সকাল 11:30টার দিকে সে বাড়িতে ঢুকলো, হাতে ব্যাগপত্র। শ্রুতি হামিমকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে লক্ষ্য করতে লাগলো পার্থিবকে। গায়ের শার্ট ঘেমে গেছে, মুখেও বিন্দু বিন্দু ঘাম। এসেই সোফায় বসে পড়েছে। কি আশ্চর্য, একবার তার দিকে তাকিয়ে হাসলোও না। হামিমকে খাওয়ানো বাদ দিয়ে বসে আছে শ্রুতি। হামিমকে খাওয়ানো হয়ে গেলে সে এখানে বসে থাকতে পারবে না। লোকটা ভাববে তাকে দেখার জন্য হয়তো বসে আছে, যেটা মোটেও হতে দেওয়া যাবে না। ভাব বেড়ে যাবে লোকটার। শ্রুতি ঠোঁট বাঁকিয়ে হামিমের মুখে খাবার দিল। পার্থিব একটু বিশ্রাম নিয়েই সবার জন্য আনা ছোটখাটো উপহার দিতে লাগলো। সবাইকে ডেকে ডেকেই দিল সে, এমনকি উঠে এসে হামিমকে উপহার দিল। হামিমের জন্য নতুন ক্যানভাস, আর্ট পেপার, রং এনেছে, সাথে আর্টের প্রয়োজনীয় সামগ্রী। শ্রুতিকে অবাক করে দিয়ে হামিম হেসে দিয়ে পার্থিবের কোমর জড়িয়ে ধরল। বিনিময়ে পার্থিব চমৎকার করে হাসলো। শ্রুতি আর চোখে দেখে চোখ নামিয়ে নিল। সবাইকে গিফট দেওয়া শেষ হতেই পার্থিব উপরে চলে গেল বিশ্রামের জন্য। শ্রুতি তা লক্ষ্য করে নাক ফুলিয়ে ফেলল। সে হয়তো আশা করেছিল পার্থিব তাকেও কিছু দেবে। শ্রুতি নিজেকে গালি দিতে লাগলো। সে এত বোকা কেন? কার জন্য অপেক্ষায় ছিল সে? কার জন্য অপেক্ষা করেছে? কার সাথে একটু গল্প করে আসায় বসেছিল? এই ফালতু মানুষটার জন্য যে কিনা তাকে গ্রাহ্যই করে না, যার কাছে তার কোনো দামই নেই। শ্রুতি নিজের দোষ দেখল না, সব দোষ পার্থিবের ঘাড়ে দিয়ে মনে মনে বকতে লাগলো। এই অসভ্য মানুষটার জন্য তার ভাইকে সকালে 9টার নাস্তা 11টায় করালো। ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। বিভা দাদির সাথে কথা বলে ফোনটা রাখলো। ভালো লাগছে না। দাদির অসুস্থতায় বিভার মনে হচ্ছে সে নিজেই অসুস্থ। আজ গিয়েছিল ভার্সিটি থেকে ফিরে দাদির সাথে দেখা করতে। সেখানে গিয়ে দেখতে পেল তার সৎ মায়ের আগের ঘরের ছেলেরা এসেছে। তারা বিভার থেকে বয়সে বড়। বিভা তাদের মোটেও পছন্দ করে না, তাই যত দ্রুত সম্ভব দাদির সাথে কথা বলে চলে এসেছে। দাদির শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। বিভা ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইল। দাদি রাজি হলো না। হাজার জোর করেও বিভা মানাতে পারল না। দাদির এই অবস্থা শ্রুতি শুনলে অযথাই চিৎকার চেঁচামেচি করবে আমিন সাহেবের সাথে। এরপর কান্নাকাটি করে কষ্ট পাবে। শুধু শুধু শ্রুতিকে কষ্ট দিতে বিভা চায় না, তাই এত অসুস্থতার কথা বলেনি শ্রুতিকে। সে থাকাকালীন শ্রুতি ফোন দিয়েছিল, তখনই কথা বলে নেয় দুজনে। বিভা নিজের মাথা চেপে বসে পড়ল। হঠাৎ করে ভীষণ কান্না পাচ্ছে। নিজের ফোনে মায়ের ছবি বের করে ধীর কণ্ঠে বলল, আমি পারছি না আম্মু। আমি কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করতে পারছি না। দাদির খেয়াল রাখতে পারছি না। হামিমও আমার কাছে নেই। শ্রুতির পড়ালেখাও আটকে আছে। একে আর লস হয়ে গেছে ওর। কিছু সামলাতে পারছি না আমি। শ্রুতির পড়ালেখা আটকে আছে কথাটা ভুল। শ্রুতি নিজেই ভার্সিটিতে ভর্তি হয়নি নিজের জেদ বজায় রাখতে। বিভার ধমকি ধামকিতেও কাজ হয়নি। শ্রুতির মতে 1টা বছর সে রিল্যাক্স করতে চায়। এরপর অন্য বছরে ভার্সিটির প্রিপারেশন নেওয়ার আগে বিয়ে হয়ে গেল। কারোর কিছু করার রইল না। তবুও এখনো সময় আছে অন্যান্য ভার্সিটিতে ভর্তি হওয়ার। এ কারণে বিভা দুপুরে কথা বলেছে পার্থিবের সাথে। বিভা নিজেই টাকা দিতে চেয়েছে, কিন্তু পার্থিব খুব বিনয়ীভাবে বিভাকে নাকচ করে দেয়। বিভাও মেনে নেয়। পার্থিবের ফোন রেখে শ্রুতিকে ফোন করেছিল বিভা। এক দফায় বকা দিয়ে দিয়েছে। বিভার বকা শুনে শ্রুতি চুপ ছিল। এরপর গম্ভীর কণ্ঠে শুধু বলেছে, আচ্ছা ভর্তি হব আমি। বিভার ভাবনার মাঝে মাহাতির ঘরে ঢুকলো। বিনা বাক্য ব্যয়ে ট্রাউজারের পকেট থেকে টাকা বের করে বিভাকে দিল। বিভা তাকিয়ে রইল টাকার দিকে। টাকা দিয়ে আলমারির কাছে গেল মাহাতির। আলমারি খুঁড়ে হঠাৎ করে লক্ষ্য করলো বিভা এখন আর নিজের কোনো জামা আলমারিতে রাখে না, সব তারই জামা। বিশেষ ভাবলো না এই নিয়ে, রাখে না তার জন্যই ভালো। বেতনের বাকি টাকা ড্রয়ারে রেখে দিয়ে ঘুরে দেখলো বিভা এখনো টাকা হাতে নিয়ে বসে আছে। মাহাতির ভরাট কণ্ঠে বলল, আশা করি হাত খরচ এতেই হয়ে যাবে। অন্য মাসের থেকে এবার 2000 টাকা বেশি আছে। বিভা তাকালো মাহাতিরের দিকে। মাহাতির টাকা কেবল আজকে দিচ্ছে তেমন নয়, গত 5 মাস ধরেই দিচ্ছে। বিয়ের 2য় মাস থেকে দেওয়া শুরু করেছিল। সাথে ছিল গম্ভীর কণ্ঠের বাণী, লাখ টাকার চাকরি করি না, আশা করি এতে তোমার হাত খরচ হয়ে যাবে। আরও লাগলে বলো, মোস্ট ইম্পর্টেন্ট টাকার মূল্য দিও। বড়লোক বাপের মেয়ে হয়ে মধ্যবিত্ত স্বামীর আয় বুঝে খরচ করবে আই থিঙ্ক। আর এই টাকার সাথে এটা ভেবে নিও না যে আমি তোমাকে ভালোবেসে টাকা দিচ্ছি। আমি জাস্ট আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। বিভা নাকচ করেনি টাকা নিতে। কেন করবে? এই টাকায় তার অধিকার আছে। আর তার থেকেও বড় বিষয়, সব ব্যাপারে নেতিবাচক চিন্তা আনলে চলবে? সব ব্যাপারে নেতিবাচক চিন্তা না এনে ইতিবাচক চিন্তাও আনা যায়। মাহাতির বিভাকে নিয়ে ভেবেছে, বিভার হাত খরচ নিয়ে ভেবেছে। এইটাই কি যথেষ্ট নয় খুশি হওয়ার জন্য? বিভা তো এতেই খুশি। তাছাড়া বিভা যে ছোটখাটো অনলাইন বিজনেস করে তা মাহাতির জানে।
জানা সত্ত্বেও নিজের স্ত্রীর হাত খরচের জন্য টাকা আলাদা করে দিচ্ছে। ব্যাপারটা প্রতিবারের মতো এইবারেও বিভাকে ভীষণভাবে মুগ্ধ করলো। বিভা উঠে গেল মাহাতিরের জন্য চা আনতে। বিভা ফিরে এলো মিনিট 15 পরে। এসে দেখলো মাহাতির বিছানায় বসে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। এটাই সময় মাহাতিরকে গিফট দেওয়ার। বিভা চায়ের কাপ খাটের পাশে ছোট টেবিলে রাখলো। টেবিলটার কাছেই খাটে বসা মাহাতির। বিভা গিয়ে নিচের ব্যাগ থেকে একটা সুন্দর ঘড়ি বের করলো। আজ ভার্সিটি থেকে আসার পথে বিভা নিজের অজান্তেই কিনে ফেলেছে মাহাতিরের জন্য। বিভা ঘড়িটা নিয়ে চুপচাপ মাহাতিরের পাশে বসলো। মাহাতির বুঝেও কিছু বলল না। বিভা মাহাতিরের হাত থেকে কাগজ রেখে হাত এনে নিজের কোলে রাখলো। বিশদ যত্ন নিয়ে ঘড়িটা পরিয়ে দিল হাতে। এরপর মাহাতিরের কাঁধে মাথা রেখে মিষ্টি কণ্ঠে বলল, দেখুন মাহাতি, আপনার হাতে কি সুন্দর মানিয়েছে। ঘটনার আকস্মিকতায় মাহাতির নিজের হাতের দিকে ফেল করে চেয়ে রইল কেবল। বিভা তার কাঁধে মাথা রাখছি। বিভার থেকে সবকিছু আশা করেনি মাহাতির। পুরুষালী কণ্ঠে বলল, এসবের মানে কি বিভা? গিফট মাহাতি, আপনার জন্য। সরল কণ্ঠে বলে বিভা মাহাতিরের বাহুতে থুতনি রেখে তাকালো তার দিকে। আপনার পছন্দ হয়নি? আজ ভার্সিটি থেকে ফেরার পথে কিনেছি। হঠাৎ করে কিনলাম আপনার জন্য। এসব করে কি বোঝাতে চাইছো? কিছুই বোঝাতে চাইছি না মাহাতি, আবার অনেক কিছুই বোঝাতে চাইছি। আপনার জানা দরকার আপনাকে কেউ অসম্ভব ভালোবাসে। আপনার জানা দরকার আপনাকে ভেবে কেউ তার পুরো দিন পার করে, কেউ সারা দিন আপনার কথা ভাবে। আপনি যে সকাল বিকাল উচ্চারণ করেন আপনার কেউ নেই, কেউ নেই। আমি আছি তো মাহাতি, আপনার একান্ত ব্যক্তিগত মানুষ। এইভাবে তাকিয়ে লাভ নেই। আপনাকে ভালোবাসি তাই প্রকাশ করছি। ভালোবাসলে প্রকাশ করতে হয়, নয়তো আপনি জানবেন কেমন করে। কিছুক্ষণ থেমে বিভা আবারও বলতে শুরু করলো, আপনার ব্যাপারে আরো একটা রহস্য উদ্ঘাটন করলাম। আপনি অযথাই চিল্লান আমাদের বিয়ে ব্যাপারে, অথচ আপনার বিয়ে না মানার কোনো কারণই নেই। বিয়ের শুরুতে বলেছিলেন আমি কালো বলে মানেন না। আসলে এটাও আপনার জন্য কোনো সমস্যাই না। সমস্যা হলো আপনার জেদ। আপনি কোনো সম্পর্কেই থাকতে চাননি, সেই জেদ থেকেই আপনার এমন আচরণ। ঠিক বললাম? মাহাতির ঠোঁট বাঁকিয়ে হাসলো। খুব বেশি চিন্তা করে ফেলেছো আমার ব্যাপারে। তোমার সবগুলো কথাই ভুল বিভা। মাহাতির উঠে দাঁড়িয়ে বিভার সামনে গেল। তোমার আর আমার সম্পর্কটা জাস্ট অধিকার আর দায়িত্বের। আর তুমি আমাকে ভালোবাসো কি না বাসো, এতে আমার কিছুই যায় আসে না। আমার জন্য আমি এনাফ, অন্য কারো প্রয়োজন নেই। আর রইল তোমার গায়ের রং, যেখানে তোমাকেই পছন্দ করি না সেখানে তোমার রঙের ব্যাপারে ভাবাও দূরের কথা। তুমি আমার স্বামী স্ত্রী, তাই আমরা সংসার করছি, আজীবন করব। ভবিষ্যতে ভালোবাসা মায়া যদি হয়ও, তাও জাস্ট হওয়ার জন্য হবে। বলার জন্য বলবো। তোমার সামনে থাকতে আমি স্বস্তি পাই না বিভা, এ কারণেই তোমার থেকে দূরে থাকি। বলে মাহাতির গিয়ে বিছানায় বসলো। এরপর আবারও বিভার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, ঘড়িটা সুন্দর, হাতে সত্যি মানাচ্ছে। বিভার আজ মন মেজাজ ঠিক নেই। এই ভালো হচ্ছে তো এই খারাপ। এখনো তাই হলো। রেগে গেল বেশ। ইচ্ছে করলো মাহাতিরের সামনে গিয়ে হাত থেকে ঘড়ি খুলে দূরে ছুঁড়ে মারতে, সাথে মাহাতিরের গালে একটা চড় লাগাতে। নিজের ইচ্ছেতে ছাই দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিভা। মায়ের কোলে শুয়ে আছে পার্থিব। মাথায় যত্ন নিয়ে হাত বুলাচ্ছে তানহা বেগম। ছেলের গতিবিধি কয়েকদিন ধরে লক্ষ্য করেছে সে, সাথে নিজের ছেলের বউয়েরও। দুজনের নীরব যুদ্ধ আর কেউ না বুঝলেও তানহা বেগম ভালোই বুঝতে পারছে। চট্টগ্রাম যাওয়ার দিন হামিম শ্রুতি সহ তার নিজের যত্ন নিতে বলে গেল, অথচ শ্রুতিকে একবারও ডাকলো না। এরপর শ্রুতি এসে তার কাছে পার্থিবের ব্যাপারে জানতে চাইল। তাছাড়া চট্টগ্রামে গিয়ে বারবার শ্রুতির কথা জিজ্ঞেস করা, শ্রুতির নির্লিপ্ততা, আজ বাসায় ফিরে শ্রুতিকে গিফট না দেওয়া, শ্রুতির রাগী অভিমানী চেহারা, সব যেন তাদের যুদ্ধের চিহ্ন বহন করছে। মনের প্রশ্ন মুখে করল তানহা। শ্রুতির সাথে ঝগড়া হয়েছে। বড় নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল পার্থিব। না মা, ঝগড়া কেন হবে? তাহলে মেয়েটার সাথে ভালোভাবে কথা বলছিস না কেন? আবার গিফটও দিসনি। আমি কিন্তু সবই লক্ষ্য করেছি। ওনার মাথা থেকে ভূত নামাচ্ছি মা। তানহা সরল মনের মানুষ, অল্পতে চিন্তিত হয়ে পড়ে। পার্থিবের কথায় আতঙ্কিত হয়ে গেল। ভূত নামাচ্ছিস মানে? আসলে কি বউকে ভূতে ধরেছে? তোর বাবাকে আমি বলবো? পার্থিব মায়ের কোলে ভালোভাবে শুয়ে নির্লিপ্ত ভাবে বলল, হ্যাঁ মা বলো। বাবাকে বলো ওঝা ডাকতে। আর ভূতের ডিটেলস জানতে চাইলে বলো সন্ন্যাসী ভূত ধরেছে, যেই ভূত সংসার করতে দিচ্ছে না তোমার বৌমাকে, সন্ন্যাসী বানাতে চাইছে। বিভা, শ্রুতি, হামিম 3 ভাই বোন। বলা যায় 3জনই পরিস্থিতির চাপে শান্ত প্রকৃতির, বিশেষ করে বিভা শ্রুতি।
তাদের দুই বোনের আচার আচরণে তেমন কোনো পার্থক্য নেই। দুজনেই প্রিয় মানুষদের সামনে চঞ্চল, আবার দুজনেই শান্ত। অমিল নেই ব্যাপারটা তেমনও নয়। বিভা শ্রুতির মধ্যে সবচেয়ে বড় অমিল। শ্রুতি ছোট থেকে যত ঝামেলা পাকিয়েছে বিভা তার এক ভাগও পাকায়নি, উল্টো সমাধান করেছে। শ্রুতির ঝামেলা পাকানো যেন রক্তে মিশে গেছে। তাই তো এখন একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে। নিজে নিজেই হামিমকে বিভা মাহাতিরের কাছে দিয়ে এসেছে। এই কাজের পেছনে কারণ হলো পার্থিবের উপর রাগ। পার্থিব লোকটার ভাব বহু বেড়েছে। তার সাথে কথা বলে না, প্রয়োজনীয় কথা ছাড়া মুখ দিয়ে কথা বেরই হয় না। তাকে এড়িয়ে চলে, শুধু অমিমের সাথে গল্প করে। মেনে নেওয়া যায় এইসব ভাব? তার উপর গতকাল নাকি আবার কোনো কাছে চলে গেছে, তাই শ্রুতিও ভাইকে আপার কাছে দিয়ে এসেছে, পার্থিবকে না বলেই। এমনিতে পরিবারের সবার কাছে বলেছে যে বিভা হামিমকে নিজের কাছে রাখতে চায়। বিভা কিছুদিন রাখার পর আবার সে নিয়ে আসবে। কেউ আর কিছুই বলেনি। আসাদ সাহেবও কেবল হামিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর শান্ত কণ্ঠে বলেছে, সাবধানে যেও, দ্রুত ফিরে এসো বোনের কাছে। তানহা বেগম অবশ্য জিজ্ঞেস করেছিল পার্থিব জানে কিনা এই ব্যাপারে। শ্রুতি বানোয়াট কাহিনী বলে বুঝিয়েছে। এখন সে গাড়িতে বসে আছে, বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছিল। পার্থিব বাসায় ফিরবে পরশু। এই দুদিনে নিশ্চয়ই জানবে হামিমের কথা, আর না জানলে আরো ভালো। এসে হামিমকে না দেখে নিশ্চয়ই শ্রুতিকে জিজ্ঞেস করবে, রাগ করবে। তখন শ্রুতি সামনে থেকে দেখবে আর মজা নেবে। একদম ঠিক হবে। অসভ্য বেয়াদব ফালতু লোকদের সাথে এমনই হওয়া উচিত। শ্রুতি ঠোঁট বেঁকিয়ে হাসল। এত ভালো কাজ সে কবে করে, কিভাবে করে? শ্রুতির হঠাৎ মনে পড়লো দাদির কথা। ঠিক করলো কিছু ফলমূল নিয়ে দেখতে যাবে দাদিকে। মানুষটাকে শ্রুতি ভীষণ ভালোবাসে। আগে তো এই মানুষটাই তাদের আগলে রেখেছে, অথচ এখন তেমন করে কথাও হয় না। দেখা হয়েছে তাও 1.5 মাস হয়। আগে যেখানে সারাদিন দাদির সাথে কাটত, এখন সেখানে 5 অথবা 10 মিনিট ফোনে কথা বলে রেখে দিতে হয়। সামনে থাকা আর ফোনে কথা বলা এক হয় বুঝি? মাহাতির, হামিম, হাসিনা, সিদ্দিক সাহেব বসে আছে একসাথে। বিভা রান্নায় ব্যস্ত তার ভাইয়ের জন্য। আজ হামিম যা পছন্দ করে বিভা তাই রান্না করবে। হাসিনাও এতক্ষণ যাবৎ রান্নাঘরেই ছিল, মাত্র এসে বসলো ফ্যানের নিচে। হামিমের সাথে হাসিনা সিদ্দিকের যাবতীয় পরিচয় পর্ব শেষ। বর্তমানে হামিম আর মাহাতির মিলে সাবওয়ে সার্ফার্স গেমস খেলছে একসাথে। শুধু শুধু বসে থাকার চেয়ে গেমস খেলে সময় পার করা অনেক ভালো। হামিম প্রথমে খেলতে চায়নি। মাহাতির নিজে নিজে খেলার পর সে ফোন টান দিয়ে বলল। এরপর দুজন মিলেই খেলা শুরু করলো। মাহাতির তাকিয়ে আছে হামিমের দিকে। হামিমের মুখটা স্বাভাবিক, খুব মনোযোগ দিয়ে গেমস খেলছে। দেখতে ভালো লাগছে মাহাতির কাছে। এরই মাঝে মায়ের ডাকে চোখ তুলে তাকালো মাহাতির। কিছু বলবেন আম্মা? তোমার সাথে কিছু জরুরি কথা আছে। হাসিনার কণ্ঠটা বেশ দৃঢ় শোনালো। বলেন আম্মা, শুনছি তো। হাসিনা একবার রান্নাঘরের দিকে তাকালো, এরপর মাহাতিরের দিকে দৃষ্টি নিয়ে বলল, তুমি এখনো সম্পর্কটা স্বাভাবিক করো নাই? মাহাতির তাকিয়ে রইল। সে বুঝেছে তার আম্মার প্রশ্ন, তবে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে না, তবুও বলল, আমাদের সম্পর্ক স্বাভাবিক আছে আম্মা। মিথ্যা বলবা না মাহাতির। তোমার আচার আচরণে প্রকাশ পায় তুমি এখনো স্বাভাবিক হও নাই, মানো নাই বিয়াটা। মাহাতির কিছু বলল না। হাসিনা আবারও বলল নিষ্প্রভ কণ্ঠে, বিভা মাইয়াটা ভালো, অযথা কষ্ট দিও না, পরে পস্তাইবা। মাহাতির নিজের ঠাট বজায় রাখলো। আমি তো বিভাকে কষ্ট দিই না আম্মা, ওকে কি আমি নির্যাতন করি? জিজ্ঞেস করেন তো ওকে। ছেলের এমন কথায় আশাহত হলেন হাসিনা। শারীরিক নির্যাতনের থেকে ও বড় মানসিক নির্যাতন। তুমি ওরে মানসিকভাবে নির্যাতন করতেছো। হাসিনার ভীষণ খারাপ লাগলো। তার ছেলে এমন করছে কেন? সে কি বুঝতে পারছে না যে এইভাবে সে নিজের জীবনকে নষ্ট করছে? হাসিনা দৃঢ় কণ্ঠে বলল, সময় থাকতে মূল্য দাও, মন থেকে উঠা গেলে কায়দাও কুল পাইবা না। মাহাতির হতাশ শ্বাস ফেলল। সবাই তাকে পেয়েছেটা কি? জোর করে ভালোবাসবে কিভাবে? কথাটা ভেবেই মাহাতির নিজেই আবার ভাবলো, সে কি কখনো বিভাকে মন থেকে কখনো মানার চেষ্টা করেছে? সে তো জেদ ধরেই বসে আছে। নিজের জেদের মধ্যে দিয়েই মাহাতির বুঝতেও পারলো না যে সে মনে মনে বিভাকে মেনে নিয়েছে, শুধু উপরেই নাকচ করে। ইতিমধ্যে বিভা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। শ্রুতি বারান্দায় বসে আছে ভুরু কুঁচকে। সে বর্তমানে তার মনের ইচ্ছেকে খুন করতে ব্যস্ত। তার মনের ইচ্ছে হলো পার্থিবকে খুন করা, অথচ সে এখন তা করতে পারছে না। সকালে পার্থিব তাকে ফোন দিল। ফোন দিয়ে শুধু জিজ্ঞেস করলো, শ্রুতি,
আমি শুনলাম আপনি নাকি হামিমকে রেখে এসেছেন, কথাটা কি সত্য? পার্থিব জানে, শুধু তবুও জিজ্ঞেস করা। শ্রুতিও গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ সত্যি। কাজটা কি ঠিক হয়েছে শ্রুতি? একবারও কি আমাকে বলার প্রয়োজন ছিল না? মাহাথির ভাইকে বলেছিলাম আমি গিয়ে দিয়ে আসবো, আমি আসা পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? পার্থিবের প্রশ্নে শ্রুতির মনে হলো সে আসলেই ভুল করেছে। কিছুই বলল না সে। সত্যি বলতে আসলে অনুতপ্ত বোধ হচ্ছে এখন। অবশ্য এখন বোধ হয় বা কি হবে, যা করার তা তো সে করে ফেলেছে। শ্রুতি ভাবলো সে সরি বলবে পার্থিবকে। শ্রুতির বলার আগে পার্থিবের শান্ত কণ্ঠ ভেসে এলো, ভালো থাকবেন শ্রুতি, রাখছি। শ্রুতি অবাক এবং মন খারাপ করে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল। কিছুদিন ধরে শ্রুতি একটা কাজ করছে। কাজটা ভীষণ ভয়ঙ্কর, আর তা হলো নিজের শ্বশুর অর্থাৎ আসাদ সাহেবের সাথে সময় কাটানো। লোকটা গম্ভীর হলেও নরম, তা শ্রুতি বুঝেছে। সেই থেকে ওনার ঘরে এসে চুপচাপ বসে বসে কথা বলে। অন্যান্য দিন সাধারণত রাতে কিংবা সন্ধ্যায় আসতো। আজ হামিম নেই, সময় কাটছে না, সেই সাথে তার শ্বশুরও বাসায়। তাই আজ শ্রুতি বিকেল বেলাতেই এলো, সাথে নিয়ে এলো 2 কাপ কফি, বিস্কিট। ঘরে ঢুকতেই শ্রুতি দেখলো তার শ্বশুর পাঞ্জাবি পরে চোখে চশমা দিয়ে গভীর মনোযোগের সাথে কাজ করছে। এখনো শ্রুতিকে খেয়াল করেনি। শ্রুতি কি চলে যাবে? শ্রুতি ঘুরতে নিলেই তার গম্ভীর শ্বশুর সরল গলায় ডেকে উঠল, চলে যাচ্ছ কেন? আসো। শ্রুতি ঘুরে নিজের হাতের ট্রে সহ বসলো ছোট টেবিলে। আসাদ সাহেব শ্রুতির আনা কফি দেখে নিজের অপর পাশ থেকে চায়ের খালি কাপ নিচে নামিয়ে রাখলো। কাজ করতে করতে সে চা খায়। চা তার ইতিমধ্যে খাওয়া শেষ, তবুও সে শ্রুতিকে কিছু বলল না। মেয়েটা শখ করে তার জন্য এনেছে, বাবা হিসেবে তার খাওয়া উচিত। শ্রুতি ধীরে ধীরে কফির কাপ বাড়িয়ে দিল। আসাদ সাহেব তা দেখে হেসে ফেলল। মেয়েটা বাচ্চাদের মতো কাজ করে। আসাদ সাহেব ট্রে থেকে আরেক কাপ উঠিয়ে শ্রুতির দিকে দিয়ে বলল, বাবা ও খাক, মেয়েও খাক। কথাটা শুনে শ্রুতি চমৎকার করে হেসে ফেলল। কি সুন্দর কথা। কাগজপত্রের পাশে কিছু একটা লক্ষ্য করতে আসাদ সাহেব ভুরু কুঁচকে লাইন কেটে ফেলল। পার্থিব এদিক থেকে অবাক হয়ে গেল। সে তার বাবার সাথে ভিডিও কলে ছিল। বাবার বয়স হয়েছে, অনেক কিছুই বুঝে না। তখন পার্থিব তাকে সাহায্য করে। এত বছর ধরে যে বাবা তাদের সাথে ব্যবসা সামলেছে এই কত না। বাবার সাথে শ্রুতিকে নিয়ে পার্থিবে আগেও কথা হয়েছে। সে জানতে পেরেছে শ্রুতি তার বাবার সাথে গল্প করে, আর চোখেও দেখে নিল। ভালোভাবে অবশ্য দেখেনি, ফোনের অ্যাঙ্গেলটা ঠিক ছিল না। শুধু শ্রুতির হাতের ট্রে দেখা যাচ্ছিল, আর টুকটাক কথা শুনতে পাচ্ছিল। পার্থিব কপালে ভাঁজ ফেলে ভাবল, তার বৌদি কি সে বাদে বাকি সবার সাথেই ভালো, তার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? আসাদ সাহেব কফি খেতে খেতে টুকটাক গল্প করতে লাগলেন। গল্পের মাঝে আসাদ সাহেব বললেন, ভালো কথা মা, তোমার বাবা আসছে কয়দিনের মধ্যেই। শুনে শ্রুতির ভালো মনটা খারাপ হয়ে গেল। বুঝলো না শ্বশুরের কথা, ফট করে বলে দিল, তার আসার কি দরকার? উগ্র কণ্ঠে নয়, সাধারণভাবে প্রশ্ন করল শ্রুতি। আসাদ সাহেব বলতে লাগলেন, বিআই সাহেব, আসলে বিজনেসের ব্যাপারে অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ব্যাপারেই তার সাথে আমার পরিচয় হয়, তবে এতদিন শুরু করা হয়নি, কিছুদিন পর থেকে শুরু হবে। এই প্রজেক্টে 70% লাভ তোমার বাবার হবে, বাকি 20% আমার সহ কিছু কোম্পানির। শ্রুতি শুনে কিছু বলল না, মনে মনে আঁটতে লাগলো কিভাবে তার বাবার বিরুদ্ধে নতুন ঝামেলা পাকানো যায়। সময় ভীষণ মূল্যবান, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ধনী গরিব সকলের ক্ষেত্রে সময় ন্যায্য কাজ করে। পৃথিবীতে আপাতত দৃষ্টিতে ধনীদের মূল্য বেশি, অথচ সময় ধনী গরিব মানে না। পৃথিবীতে কখনো এমন শোনা যায়নি যে কোনো বড়লোক অন্তত কালো বেঁচে আছে। এই পৃথিবীর বুকে যেমন গরিবের মৃত্যু হয়েছে, তেমনি ধনীদেরও। সময় শুধু একা যায় না, নিয়ে যায় মানুষের সুখ দুঃখের স্মৃতি, কখনো কখনো বা মানুষের জীবন। এই যেমন আজকের সময় নিয়ে গেছে আমিনা বেগমের জীবন। বিভা স্মৃতি বসে আছে আমিনা বেগমের মৃতদেহের সামনে। সকাল সকাল এমন খবরে দুবোন চলে আসে। বিভার সাথে এসেছে মাহাতির। হাসিনা আসতে পারেনি, সিদ্দিক সাহেবের অসুস্থতা বেড়েছে, তাই তাকে হামিমকে দেখে রাখতে বলে এসেছে মাহাতির। শ্রুতির সাথে এসেছে তানহা বেগম, রুমা বেগম। বাকিরা কেউ বাড়িতে নেই। হিয়ার সাথে হিমেল গেছে তার শ্বশুর বাড়িতে, প্রভা প্রত্যাশা নানু বাড়িতে। পার্থিবের বাবা চাচা পার্থিব সবাই একসাথে আছে চট্টগ্রামে। তাই খবর পাওয়া মাত্রই শ্রুতিকে নিয়ে তানহা আর রুমা বেগম চলে এসেছে। বিভা নির্নিমেষ তাকিয়ে আছে দাদের ফ্যাকাশে চেহারায়। বারবার মনে পড়ছে 3 দিন আগের বলা কথাগুলো যেন কানে বেজে চলেছে। বউ,
তোর জামাইটা তো দেখলাম, এইবার শ্রুতি আর হামিমরে নিয়া এইবার ঘুইরা যাইস তো। ওদের কতদিন হইয়া যায় দেখি না, ওদের দেখতে ইচ্ছা করতাছে। একবার দেখাই নিয়ে যাইস, নয়তো আমারে নিয়ে চল। দাদি অসুস্থ, বিভা চাইলেও দাদিকে নিয়ে যেতে পারতো না, তাই ভেবেছিল শ্রুতি হামিমকে নিয়ে খুব দ্রুতই আসবে, কিন্তু দাদি তো তাকে সময়ই দিল না। বিভা শ্রুতির দিকে তাকালো। শ্রুতি দাদির বুকে মাথা দিয়ে চুপ করে আছে। বিভার বুকটা কেঁপে উঠল যেন। বিভা দাদির মাথার কাছে বসা ছিল, দাদির কানে আছে গিয়ে ধীর কণ্ঠে বলল, দাদি আম্মু দেখো, তোমার শ্রুতি বুকে মাথা রেখে বসে আছে, চোখ খুলো। দাদি চোখ খুলল না। বিভা জানে আর কখনো খুলবেও না, তবুও তার মন কেন চাইছে আর একবার মানুষটা চোখ খুলে তাকাক। বিভা নিজের চোখ বন্ধ করে ফেলল। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো উত্তপ্ত অশ্রুকণা। বিভা দাদির কপালে ভীষণ যত্ন নিয়ে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, যেন বিভা হাত না বুলালে মানুষটার ঘুম ভালো হবে না। বিভা মুখ দিয়ে গোল করে নিঃশ্বাস নিয়ে কান্না গেলার চেষ্টা করলো। মানুষ তো মরবেই, তাতে এত কাঁদলে চলবে? মানুষের ধর্মই তো ছেড়ে যাওয়া। বিভা নিজের চোখ মুছতে লাগলো দুহাত দিয়ে। মাহাতির হাত বেঁধে গম্ভীর মুখে বিভার কার্যকলাপ দেখলো। দাফনের সময় হয়ে গেছে, সবাই শ্রুতিকে সরতে বলল। শ্রুতি সরছে না। তানহা রুমা বুঝাতে লাগলো, শ্রুতি যেন কারোর কথাই শুনতেই পাচ্ছে না। বিভা এসে শ্রুতির পাশে বসলো, শান্ত কণ্ঠে বলল, এমন করে না বোন। বিভার একটা কথা যেন 100 জনের বলার সমান মনে হলো শ্রুতির কাছে। শ্রুতি উঠে দূরে চলে গেল। দূরে বসে শাহিনা কাঁদছে, তার পাশে তার 4 ছেলে। শ্রুতি শুনেছিল মেয়ের আশায় নাকি আগের ঘরে তার সৎ মায়ের 4 ছেলে হয়েছিল, তারাও চুপ করে বসে আছে মায়ের পাশে। শ্রুতির দেখতে ভীষণ বিশ্রী লাগলো। সবচেয়ে বেশি বিশ্রী লাগলো আমিন সাহেবের চেহারা। হঠাৎ করেই শ্রুতি উঠে গেল আমিন সাহেবের কাছে, গিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি জানাজায় অংশ নিয়েন না আমিন শিকদার, প্লিজ। আমিন শিকদার ভরা মজলিসে এমন কথা আশা করেনি, স্বাভাবিক কণ্ঠে বলল, আজকের দিনে অন্তত তামাশা করো না। শ্রুতি তাচ্ছিল্য হাসল। যেই মায়ের চিকিৎসা করাননি সেই মায়ের দাফনে অংশ নিতে লজ্জা করবে না? বেশি কথা বলছিস কিন্তু তুই। আমিন সাহেব হালকা গর্জে উঠল, মিথ্যা কি বলেছি? আপনি জানতেন না আপনার মা অসুস্থ? একবারও প্রয়োজন মনে হয়নি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার? ছেলে হয়ে যখন দায়িত্ব পালন করেনি, তাহলে এখন দাফনও করতে হবে না? শাইনা, ওকে ঘরে নিয়ে যাও। আমিন সাহেব চেষ্টা করলেন বিষয়টা সামলানোর, শ্রুতি তা হতে দিল না, চিৎকার করে উঠল, কোথাও যাব না আমি। কেন চিকিৎসা করাননি বলুন? উত্তর দিন সবাইকে, সবাই জানুক। আমিন সাহেবও আর নিজেকে সামলাতে পারল না। চিকিৎসা কেন করাবো আমি? ওনার একার ছেলে আমি, আর ছেলে নেই? সে না করলে আমার কি ঠেকা পড়েছে একা চিকিৎসা করানোর? আমার টাকা কি এতই সস্তা মনে হয়? শ্রুতির ঠোঁট বেঁকিয়ে হাসল। গ্রামে থাকা চাষি ভাইয়ের সাথে নিজের তুলনা করছেন? যেই ভাই কিনা নিজের পরিবারেরই ঠিকভাবে খরচ চালাতে পারে না, তার সাথে এত ছোট মন আমিন শিকদারের। ছি! বলেই থুতু ফেললো আমিন শিকদারের সামনে। আমিন শিকদার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। রাগে তার শরীর কাঁপতে লাগলো। অন্যদিকে সবাই চুপ করে বাবা মেয়ের কাহিনী দেখতে ব্যস্ত। বিভাও চুপ করে আছে। সে জানে সবই। তার দাদি অনেক বছর ধরে অসুস্থ ছিল, নানা রোগে আক্রান্ত থাকতো। সে অনলাইন বিজনেস করে বছর 3 ধরে টাকা পাওয়ার পর অনেকবারই দাদিকে ডাক্তার দেখিয়েছে, ওষুধ এনে দিয়েছে। সাথে আমিন সাহেবও টাকা দিত, কিন্তু তার ভাই গ্রাম থেকে যত টাকা পাঠাতো ঠিক সেই পরিমাণেই আমিন সাহেবও দিত, না কম না বেশি। দাদিকে নিয়ে প্রথম ডাক্তার দেখাতে গেলেও পরে দাদিকে রাজি করাতে পারতো না বিভা। ডাক্তারের নাম করলে রাগারাগি শুরু করত, চিৎকার চেঁচামেচি করে প্রেশার বেড়ে নতুন কাণ্ড। তবুও শেষ কয়েকদিন বিভা চেষ্টা করেছিল, তবে বিশেষ লাভ হয়নি। আমিন শিকদারকে প্রথম বলতো, এরপর আর বলেনি। নোংরা মানুষটার সাথে কথা বলতে তার রুচিতে বাধে, তাই কথা বলা তো দূর, বিভা পারলে তাকায়ও না নিজের বাবার দিকে। সবার মধ্যে থাকা আমিন শিকদারের ভাইও মাথা নিচু করে ফেলল। মায়ের খবর শুনে সকাল সকালে স্ত্রীকে নিয়ে এসে পড়েছে সে। সন্তানদের আনেনি, এখন এসে ভাইয়ের এই ব্যবহারে তার মরে যেতে ইচ্ছে করছে। তার সাথে তার বড় ভাইয়ের তুলনা চলে? শ্রুতি আরো কিছু বলতে গেলেও অন্যান্য মহিলারা তাকে আটকে ফেলল। শ্রুতি চোখ ভরা অশ্রু নিয়ে কেবল বলল,
আল্লাহ আপনাকে ছাড়বে না আমি শিকদার, আল্লাহ আপনাকে ছাড়বে না, কখনো না। তানহা বেগম এবং রুমা বেগম ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর মাহাতির সহ বাড়ির সব ছেলেরা জানাজায় অংশ নিল। দাফনের পরপরই বিভা, শ্রুতি সহ অন্যান্য আত্মীয় স্বজন বেরিয়ে গেল নিজেদের বাসার উদ্দেশ্যে। এই বাড়িতে থাকার অর্থ হয় না। বিভা যাওয়ার আগে তানহা বেগমকে বলতে ভুলল না, শ্রুতির একটু খেয়াল রাখবেন প্লিজ। বিভা বারান্দায় বসে আছে। একটু আগেই হামিমের সাথে কথা বলে এলো। হামিমকে যখন বলা হলো দাদি নেই, মারা গেছে, তখন হামিম তেমন বিশেষ প্রতিক্রিয়া দিল না। বিভা আশাও করেনি। সে তো জানে তার ভাই স্বাভাবিক নয়, সব বুঝে না। তাই তো দাদিকে চিনলেও তার মারা যাওয়ার খবর তার ভাইকে বিচলিত করতে পারল না। মাহাতির ঘরে ঢুকে অবাক হলো। ঘরে কোথাও বিভা নেই, বাহিরেও তো ছিল না। মাহাতির ধীর পায়ে বারান্দায় এলো। তার ধারণা সত্যি। বিভা হাঁটু জড়িয়ে ধরে তাতে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে। মাথাটা অপর পাশ করা, চেহারা দেখা যাচ্ছে না। মাহাতির এক হাঁটু ছড়িয়ে অন্য হাঁটুতে নিজের হাত রেখে বসল। বিয়ের পর প্রথমবারের মতো নিজে থেকে ভালোবেসে বিভার মাথায় হাত রাখলো। বিভা অবাক হয়ে মাথা তুলল। মাহাতিরকে দেখে তার বিস্ময় বাড়ল শতগুণ। আদর পেলে আশকারা বেড়ে যায়, বিভার ক্ষেত্রেও তাই হলো। মাহাতিরের শান্ত করুণ দৃষ্টিতে বিভা যেন আশকারা পেয়ে গেল। মনের সকল দুঃখগুলো উপচে পড়তে চাইল। বিভা চোখ থেকে বড় বড় অশ্রুকণা পড়তেই বিভা দুহাত দিয়ে মুছতে লাগলো। এরপর আবারও হাঁটুতে মুখ গুজে দিল। মাহাতির শান্ত চোখে বিভাকে দেখে গেল। বিভার শরীরে কাঁপন বুঝিয়ে দিচ্ছে সে কতটা কষ্ট থেকে কাঁদছে। মাহাতির শান্তভাবে হাত বুলিয়ে দিতে দিতে চেয়ে রইল বিভার দিকে। শ্রুতি আকাশের দিকে তাকিয়ে আছে। তার দাদি আম্মু চলে গেল, তাও আকাশে দুইটা চাঁদ উঠল না কেন? ওঠাতে উচিত ছিল, তাই না? একটা হতো তার মা, একটা হতো তার দাদি। নেই কেন? শ্রুতি বড় করে শ্বাস নিল। সে অনেক বড় হয়ে গেছে, তবু এই চাঁদতারার খেলা থেকে বের হতে পারে না। থাকুক না কিছু ছেলে মানুষই, ক্ষতি কি? শ্রুতি মাথা নিচু করে চোখের পানি মুছতে গেল, পারল না। তার আগে শুনতে পেল শ্রুতি। কারো ব্যগ্র কণ্ঠে পেছনে ফিরে তাকালো শ্রুতি। পার্থিব দরজার নব ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল রুমে ঢুকে দরজা খুলে সে শ্রুতিকে ডেকেছে। শ্রুতি ধীর পায়ে বারান্দা থেকে বারান্দার দরজা এলো। পার্থিবের দিকে লক্ষ্য করে দেখতে পেল সে ঘরের চারদিকে চোখ বোলাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপিয়ে গেছে ভীষণ। নেভি ব্লু ব্লেজারের নিচের শার্ট ঘেমে ভেজা, মুখও ঘেমে আছে। পার্থিব শ্রুতিকে দেখে বড় বড় পা ফেলে এসে শ্রুতিকে জড়িয়ে ধরল। হঠাৎ আক্রমণে পিছিয়ে গেল শ্রুতি। পার্থিব এক হাতে শ্রুতির মাথা বুকে চেপে ধরে আছে, অন্য হাত শ্রুতির পিঠে। শ্রুতির নীরব দুঃখরা যেন ডানা ঝাপটে বেরিয়ে এলো। চোখ দিয়ে পড়তে থাকলো অশ্রু। ফুফিয়ে উঠল শ্রুতি। অন্যদিকে পার্থিব শ্রুতিকে জড়িয়ে ধরে বলছে, আই এম সরি শ্রুতি, আই এম সরি। আমি জানতাম না এমন কিছু হবে। আই এম সরি, আমাকে মাফ করে দিন প্লিজ। শ্রুতি কিছু বলছে না। পার্থিব তার কাছে ক্ষমা চাইতেই থাকলো। পার্থিব খবরটা পায় সকাল 11টায়, যেখানে 12টায় জানাজা দেওয়া হয়েছে। তখন অনেক বেশি দেরি হয়ে যায়। ইমার্জেন্সি ভাবে আসার চেষ্টা করেছিল, সম্ভব হয়নি। আর এসেও সে জানাজায় অংশ নিতে পারত না। তবুও চেষ্টা করেছে যথাসম্ভব দ্রুত চলে আসতে। পার্থিব শ্রুতিকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শ্রুতির কাঁপনে বুঝতে পারলো মেয়েটার কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে। পার্থিব শ্রুতির সারা মুখে চুমু খেলো, কপালে চুমু খেয়ে আবারও জড়িয়ে ধরল। পার্থিবের আদরে শ্রুতির কান্না থামার বদলে বাড়ল। শ্রুতি শান্ত হচ্ছে না। পার্থিব শ্রুতিকে বসিয়ে পানি খাওয়ালো। হিসকি তখনও থামেনি। পার্থিবের কাছে শ্রুতির এই অবস্থা দেখতে ভালো লাগছে না। সে বিছানায় বসে শ্রুতিকে আবারও নিজের বাহুতে আবদ্ধ করে নিল। কিছু সময় ওভাবেই অতিবাহিত হয়ে গেল। পার্থিবকে অবাক করে দিয়ে শ্রুতি পার্থিবের বুকেই ঘুমিয়ে পড়ল। পার্থিবও যত্নের সাথে আগলে রাখলো। মনে মনে ভীষণ আফসোস হলো। সে কাজের জন্য দূরে না থাকলে সে নিজেও জানাজায় অংশ নিতে পারত। দাদিকে যতটুকু দেখেছিল ভীষণ ভালো মানুষ ছিল তিনি, সাথে বেশ মজার। অল্প পরিচয়ে ভালো সাক্ষাৎ গড়ে উঠেছিল। এরপর চোখের পলকে কোথায় দিয়ে 5.5 মাস পেরিয়ে গেল পার্থিব বুঝতে পারল না। মাঝে ফোনে কথা অবশ্য হয়েছে, তবুও দেখা তো হয়নি। তার উচিত ছিল দেখতে যাওয়া। ইস, বড্ড আফসোস হচ্ছে। আফসোস হয়েও উপায় নেই। মানুষটা চলে গেছে আর ফিরবে না। একজন মানুষ চলে যাওয়ার পরে রেখে যায় শুধু আফসোস আর আফসোস। মির্জা গালিবের কাব্যানুবাদে একটা কথা আছে, সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়। কথাটা হয়তো শতভাগাংশে সত্যি।
আমরা মানুষ প্রজাতিরা একটা সন্ধ্যা পার করতে হিমশিম খাই, কিভাবে সময় কাটাবো ভেবে উঠতে পারি না, অথচ কোথা দিয়ে বছর চলে যাচ্ছে সেই খবরও আমাদের রাখা হয়ে ওঠে না। দিনের হিসাব করতে গেলে বোধহয় মিলাতেও পারবো না। আচ্ছা, কোথা দিয়ে যায় সময়? এই যে পার হয়ে গেল 15 দিন চোখের পলকে। কাল বাদে পরশু বিভা মাহাতির শ্রুতি পার্থিবের বিয়ে 6 মাস পড়বে, অথচ ভাবতে গেলে মনে হয় 2 দিন আগে না বিয়ে হলো। মাহাতির বের হলো অফিস থেকে, তাকে কিছুটা উদাসীন দেখাচ্ছে, সাথে চিন্তিত। মাহাতির অফিস থেকে বের হয়ে এদিক ওদিক তাকিতুকি করতে লাগলো, কাঙ্ক্ষিত জিনিসটা হয়তো পেল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল শপে। আশেপাশে আর কোনো দোকান নেই এখানে, তাছাড়া তার বাড়ির সামনে থেকে যে কিনবে সেখানেও নেই। মাহাতির শপ থেকে 1 বক্স আইসক্রিম কিনে ফেললো। আইসক্রিম কিনে কপালে ভাঁজ আরো দৃঢ়ভাবে ফেললো। বিভা কি চকলেট ফ্লেভার পছন্দ করে আদৌ? মাহাতির বক্সের দিকে তাকালে দেখলো সেখানে 2 ফ্লেভার মিক্স করা আইসক্রিম, অর্ধেক চকলেট অর্ধেক মিল্ক ফ্লেভার, উপরে ছোট ছোট চকলেট চিপস। মাহাতির পকেট থেকে মানিব্যাগ বের করে দেখলো পকেটে আরো 300 টাকা অবশিষ্ট আছে। সে ঘুরে যেতে নিলেই শুনতে পেল, আইসক্রিমের বক্স বুঝি আমার জন্য কিনলি? মাহাতির পাশে তাকিয়ে কিছুটা হকচকিয়ে গেল। আনাস কখন এলো? সে নিজের মনের ভাবটা গলায় প্রকাশ করলো। তুই বাড়ি যাসনি? যাইনি, আসলে আমার বন্ধুকে কোনো ভূতে ধরলে সেটা দেখতে এসেছিলাম আর কি। তুই কবে থেকে আইসক্রিম খাওয়া শুরু করলি মাহাতির? আইসক্রিম খেলে না তোর ঠান্ডা লাগে? মাহাতির চুপ করে গেল, পলক ফেললো বার কয়েক। এই আনাস কতক্ষণ ধরে তাকে লক্ষ্য করছে, সে আনাসকে লক্ষ্য করলো না কেন? সে কি এতই উদাসীন ছিল? একদম দিন দুনিয়া ভুলে যাওয়ার মতো উদাসীন। কিন্তু কার জন্য? বিভার জন্য? কিরে বল। আমি বিভার জন্য নিলাম আর কি, বাসায় একা মেয়ে মানুষ খাবে আর কি। মাহাতির কি বলবে ভেবে পেল না। মাথা এদিক ওদিক ঘুরিয়ে থেমে থেমে অগোছালো কথা দিয়ে নিজের উত্তর শেষ করলো। সে মিথ্যা বলতে পারে না, তার মুখ দিয়ে মিথ্যা বের হতে গেলে সত্যটা প্রতিযোগিতা করে আগে বের হয়ে যায়, ঠিক যেমনটা এখন হলো। হামিম উচ্চারণ করতে গিয়েও বিভা উচ্চারণ করে ফেললো। মাহাতির চারদিক তাকিতুকি করে উসখুস করতে লাগলো। আনাস মাহাতিরের অবস্থা দেখে অন্যদিকে তাকিয়ে মুখ হা করে 2 হাত দিয়ে নিজের গাল চেপে ধরলো। উদ্দেশ্য নিজের হাসি থামানো। নিজেকে স্বাভাবিক করে মাহাতিরের দিকে ফিরলো আনাস। নিজের সাথে যুদ্ধ করে কেবল মুখ দিয়ে বের করলো, ও আচ্ছা। কথা বলতে গেলেই হাসি বের হচ্ছে। মহা ঝামেলায় পড়লো তো আনাস। আনাস নিজের হাসি প্রকাশ করে মাহাতিরকে অস্বস্তি দিতে চাচ্ছে না, নিজের হাসিও আটকাতে পারছে না, তাই বলল, বন্ধু বাড়ি গেলাম। মাহাতির মাথা নেড়ে সায় দিয়ে অন্যদিকে ঘুরল। আনাস তা দেখে বলল, কিরে ওইদিকে আবার কই যাস? মাহাতির আগের মতোই অসুস্থ নিয়ে নিজের হাত উঁচু করে বক্স দেখিয়ে বলল, স্ট্রবেরি ফ্লেভার কিনতে যাচ্ছি। এটা ফিরিয়ে দিবি? না, দুটোই নেব, কোনটা খায় জানি না আর কি। এই না খেলে টাকা নষ্ট না। হ্যাঁ তাই তো বলেই আনাস মুখ ফিরিয়ে নিল। মাহাতিরের লজিক শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারল না, হেসেই দিল, প্রাণোচ্ছল হাসি। তার বন্ধু সত্যি একটা গর্ধব চাক, আল্লাহ তাও সুবুদ্ধি দিচ্ছে, এই বা কম কি। বাইক চলছে স্বাভাবিকের থেকে একটু বেশি গতিতে। শাসা আওয়াজ তুলে রিক্সা সিএনজি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মাহাতির। সে ভীষণভাবে চিন্তিত, তবে সে জানে যে সে বেহুদা চিন্তায় সময় নষ্ট করছে। তবুও চিন্তাই হয়। চিন্তা কখনো যৌক্তিক বা অযৌক্তিক চিন্তা হয় না। সে চিন্তার কথা মাথা থেকে ধাক্কা মেরে বের করার চেষ্টা করলো, হয়তো সফল হলো। রাস্তায় মনোযোগ দিল, তবে মানসপটে ভেসে উঠল নতুন দৃশ্য। আজ সকালে সে যখন ঘর থেকে বের হতে নিল, বিভা এগিয়ে এলো, প্রতিদিনের মতো ফু দিয়ে দিল। ঠিক তখনই ঘটল বিপত্তিটা। মাহাতি যখন চোখ তুলে তাকালো, দেখতে পেল বিভার কপালের দুপাশ পেয়ে 2 ফোঁটা ঘাম পড়তে পড়তে গলায় এসে ঠেকলো। এরপরই সে বের হয়ে গেল ঘর থেকে, অথচ বিভার মুখটা ভুলতে পারল না। আশ্চর্যজনকভাবে সে বিভার কথাই ভেবে গেল সারাটা সকাল, সারাটা দুপুর, সারাটা সন্ধ্যা। এ কারণে তো ওই আইসক্রিম কেনা। গরমে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। বলা বাহুল্য তার কিছুক্ষণ আগে চিন্তাও ছিল বিভাকে নিয়ে, তবে সে তো বিভাকে ভাবতেই চায় না। ভাবছে কেন তাহলে? দরজা খুলল বিভা, খুলেই সরে গেল পাশে। মাহাতির হাতের ব্যাগ বাড়িয়ে দিল, পলিথিনে স্পষ্ট দেখা যাচ্ছে আইসক্রিম। বিভা চোখ তুলে তাকালো, এসব কার জন্য? আবারও অস্বস্তিকর প্রশ্ন। মাহাতিরের মাথায় জেদ চাপলো, বলল, কার জন্য আবার?
সবার জন্য এত টাকা নিজেই স্পেসিফিকভাবে জনে জনে আনবো। বিভা ঠোঁট চেপে চলে গেল। মাহাতির রাগ আরো বেড়ে গেল। আগের চিন্তা আবারও মাথা চাড়া দিতেই ঘরে গেল। ঘরে ঢুকে বিভার ফোন খুঁজতে লাগলো সে। আল্লাহ হয়তো সহায় হলো, খুব সহজেই পেয়ে গেল টেবিলের ওপর। সে গিয়ে ফোন তুলতেই দেখলো ফোনে লক। আরো বিরক্ত হলো। খাটে বসলো মাহাতির। গায়ের শার্ট খুললো ভীষণ রকমের বিতৃষ্ণা নিয়ে। বিভা ঘরে ঢুকে দেখতে পেল মাহাতির ফ্যান না ছেড়ে বসে আছে। অবাক হয়ে ফ্যান ছেড়ে দিল। পানির গ্লাস বাড়িয়ে দিল মাহাতিরের দিকে। মাহাতির পানির গ্লাস নিল। বিভা যেতে নিলে মাহাতির স্বাভাবিক কণ্ঠে ডাকলো, বিভা, ফোনে কি কিছু হয়েছে? মানে ডিসপ্লে প্রবলেম বা সামথিং? বিভা এমন প্রশ্নে তাকিয়ে রইল, বলল, না। কেন? এমনি। যাও তুমি। তার মানে ফোনে সমস্যা হয়নি কোনো। তাহলে কি ব্যালেন্স ছিল না নাকি? মাহাতির নিজের ফোন অন করলো। বিকাশে ঢুকে বিভার ফোন নাম্বারে রিচার্জ করে দিল 100 টাকা, সাথে দিল 120 মিনিট। কাজ শেষ করে বিছানায় চিথে শুয়ে পড়ল। তাকিয়ে দেখতে লাগলো 3 পাখার ঘূর্ণন। মাহাতির বিয়ের 1 সপ্তাহ পর থেকে অফিস জয়েন করে, আর বিভা মাহাতিরের অফিস জয়েনের পর থেকে প্রত্যেক দিন ফোন দেয়। গুনে গুনে 3 বার ফোন দেয় 3 প্রয়োজনে। সকাল 9টা বাজে দেওয়ার কারণ ফোন করে জিজ্ঞেস করে, ভালোভাবে পৌঁছেছেন মাহাতির? দুপুর 2টা বাজে দিয়ে বলে, মাহাতির, খাবার দিয়েছি, খেয়ে নিন প্লিজ। খাবারের উপর রাগ দেখাবেন না। সন্ধ্যা 6টায় দিয়ে বলে, সাবধানে আসবেন, বাইক বেশি জোরে চালাবেন না, আপনার জন্য কেউ অনেক চিন্তা নিয়ে অপেক্ষায় থাকে। 3 ফোনে বাড়তি কোনো কথা বিভা বলে না। আগে যখন বাসা থেকে খাবার দিত না তখন শুধু বলতো খেয়ে নিতে। বিভা যতটুকু বলো ততটুকু বলে ফোন কেটে দেয়। অথচ আজ প্রথমবারের মতো বিভা তাকে ফোন দেয়নি। ভাবতেই মাহাতিরের মনে হলো তার বুকে কোনো ভারী বস্তু দিয়ে চাপ দেওয়া হলো। প্রথমত বিভার ঘর্মাক্ত মুখ, দ্বিতীয়ত ফোন না দেওয়া, সব মিলিয়ে দিনটা কাটলো জঘন্য বিষাক্ত তেতো। অথচ নিজের এমন অবাঞ্ছিত কষ্টের কারণ মাহাতির খুঁজে পেল না। সে বিভার জন্য চিন্তা করছে ভাবতেই মনে হলো সে মাহাতির নয় অন্য কেউ। আচ্ছা, তাকে কি জিন ভূত ধরলো? গ্রামে শুনেছিল খারাপ বাতাস লাগে, তারও লেগেছে নিশ্চিত। নয়তো সামান্য ব্যাপারে কেউ এতটা উদ্বিগ্ন হয়? ফোন না করাতে কারোর বুকে চাপ সৃষ্টি হতে পারে, এমন মানুষও আছে নাকি দুনিয়াতে? আচ্ছা, সে কি পাগল হয়ে গেল? নয়তো এসব কি হচ্ছে তার সাথে? মাহাতির নিজের চুল খামচে ধরল। সে নিজেকে চিনতে পারছে না, নিজেকে বড্ড অচেনা লাগছে। সে মাহাতির হতে পারে না, একদমই পারে না। রাতে খাওয়ার সময় মাহাতির জানতে পারলো হামিমা আজ অসুস্থ হয়ে পড়েছিল, মুখ নীলবর্ণ ধারণ করেছিল। শুনে মাহাতির প্রচন্ড অবাক হয়ে গেল। আর জানতে পারলো বিভা সারাদিন হামিমের পেছনেই ছিল। মাহাতির আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। বিভা তাহলে এই কারণে তাকে ফোন দিতে পারেনি। মাহাতির ভাবলো হামিমকে দ্রুতই অপারেশন করানোর ব্যবস্থা করতে হবে। খাওয়ার পরে উঠে মাহাতির হামিমের ঘরে গেল। হামিমের ঘর বলতে আগে মাহাতির এই রুমটাকে স্টোর রুম বানিয়েছিল। এরপর যেদিন হামিম এলো সে নিজেই সবকিছু পরিষ্কার করে ধোয়া মোছা করে ঝকঝকে নতুন করে বানিয়ে দিল। এরপর আনা হলো নতুন একটা সরু খাট, একটা খাট, খাটের পাশে ক্যানভাস সহ কিছু সামগ্রী, একটা দুটো কৃত্রিম গাছ। সব মিলিয়ে ছিমছাম ভাবে রুমটা সুন্দর। বড় জানালা থেকে আলো এসে রুমটাকে আরো প্রকৃতির সৌন্দর্যে ভরিয়ে তোলে। মাহাতির তাকালো হামিমের ঘুমন্ত মুখের দিকে। ছোট টুল টেনে বসলো খাটের পাশে, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি অসুস্থ কেন হতে গেলে ব্রাদার? তোমার জন্য আমার আপা আমাকে ফোন করতে পারলো না, আর আমি চিন্তায় ভাবলাম ফোন খারাপ টারাপ হয়ে গেল কিনা, নাকি ফোনের ব্যালেন্স শেষ। অথচ সে ছিল তোমার পেছনে। এসবের মানে হয়? কথাগুলো বলার পর মাহাতির হতভম্ব হয়ে গেল নিজের কথায়। সে সব কি বলছে, আশ্চর্য। সে খাওয়ার পর ভাবলো হামিমকে দেখে ঘুমাবে, ভালো মন নিয়ে এলো, অথচ মুখ থেকে এসব কি বের হয়ে গেল? সে কি আসলেই পাগল হয়ে গেল? নিজেকে নিয়ে চিন্তায় মাহাতিরের মুখ শোচনীয় হয়ে উঠল। শ্রুতি বসে আছে, এক ধ্যানে তাকিয়ে আছে মেঝের দিকে। পার্থিবকে সে গত 10 দিন থেকে এড়িয়ে চলছে। যেই সে এড়িয়ে চলা নয়, ভয়ঙ্কর রকম এড়িয়ে চলা। পার্থিব খেতে বসলে সে পরে খায়, পার্থিব কথা বলতে এলে ঘুমের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়ে। আবার রাতে পার্থিব ঘুমানোর পর চোরের মতো রুমে ঢোকে। এইসব এড়িয়ে চলার পেছনে কারণ সে পার্থিবকে ভীষণ লজ্জা পাচ্ছে। দাদি মারা গেছে 15-16 দিন হয়। সে যখন দাদির মৃত্যুটা কোনোভাবে সামলে উঠল, তখনই তার মাথায় কেবল ঘুরতে লাগলো পার্থিবের স্পর্শগুলো। এর আগেও পার্থিব তার কাছে এসেছে, হাত ধরেছে, পেছন থেকে জড়িয়ে ধরেছে, দুষ্টমি করেছে, কিন্তু ওই দিনে জড়িয়ে ধরা, চুমু খাওয়া সব ভাবতে শ্রুতির গা ছাড়া দিয়ে ওঠে। কি ভয়ঙ্কর লোক! পার্থিব রুমে ঢুকে শ্রুতি চমকে উঠে দাঁড়ালো। ইস, আজকে ভুল হয়ে গেল।
উনি ঘুমানোর পরে ঢোকা উচিত ছিল ভেবেই আবার বসে পড়ল। পার্থিব শ্রুতির সামনে এসে দাঁড়িয়ে রইল, কিছু না বলেই কেবল শান্ত চোখে দেখে গেল। শ্রুতি নিজের লজ্জা সামলে রাগী কণ্ঠে ধমক দিল, এইভাবে তাকিয়ে আছেন কেন? ঘুমোতে যান। আমার সাথে ঘুমাতে চাচ্ছেন? পার্থিবের নির্লিপ্ত কণ্ঠে শ্রুতি মনে মনে চমকে গেল। ওনার সাথে ঘুমাবে কেন শ্রুতি? শ্রুতি আবারও ধমকে উঠল, অসভ্যের মতো কথা না বলে শুয়ে পড়ুন, রাত হয়েছে। আপনার জন্য রাত বসে থাকবে না, রাতের কাজ শেষ হলে রাত দিন হয়ে যাবে। আপনি আমার জায়গায় বসে আছেন শ্রুতি, তাই বলছি। আপনি কি আমার সাথে ঘুমাবেন? আমার কোলে ঘুমাতে যাচ্ছেন? না চাইলে আমি আপনার কোলে ঘুমাই, আমার সমস্যা নেই। শ্রুতি হতভম্ব হয়ে উঠে গেল, সাথে ভীষণ লজ্জাও পেল। সে খেয়াল করেনি যে সে পার্থিবের খাট নামক উঁচু তোষকে বসেছিল। শ্রুতি বিছানায় চলে যেতে নিয়েও গেল না, পার্থিবের দিকে তাকিয়ে নিজের দোষ পার্থিবের ঘাড়ে চাপিয়ে দিল। আমি এখানে বসেছি বলে তাতে কি হয়েছে শুনি? যখন দেখলেন আমি এখানে বসে আছি, আপনার কি উচিত ছিল না খাটে গিয়ে ঘুমিয়ে পড়া? না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে থেকে আবার বড় বড় কথা বলছেন। ঝাঁঝালো কণ্ঠের কথা শেষ করে খাটে উঠে কাঁথা মুড়ি দিল শ্রুতি। পার্থিবের দিকে তাকাতে লজ্জা করছিল, তবু অনেক কষ্টের রাগ ছেড়ে এলো সে। অন্যদিকে পার্থিব ভুরু কুচকে তাকিয়ে রইল তোষকের দিকে। এমন আহাম্মক বউ তারই হতে হলো, হ্যাঁ তারই হতে হলো। শ্রুতি শুধু তারই বউ, তার মেহমান বউ ভেবেই নিজের ঠোঁটে হাসি ফোটালো পার্থিব। তবে চিন্তাও আছে, শ্রুতি কি কখনো তার আপন বউ হওয়ার চেষ্টা করবে না? সারা জীবন মেহমান বউ হয়েই থেকে যাবে? সোফাতে বিমর্ষ মুখে বসে আছে শ্রুতি। মাথার পেছন দিকে অসহ্য ব্যথা করছে, সবকিছু বিষাক্ত তেতো পানসে লাগছে। অথচ তার সাথে পাশের মানুষের প্রতিক্রিয়া ভিন্ন। সবাই কাজে ব্যস্ত, তার শাশুড়ি চাচি শাশুড়ি থেকে সবাই টুকটাক কাজে আছে। আজকে সব থেকে বেশি ব্যস্ত হওয়ার কথা ছিল শ্রুতির। এর কারণ আমিন শিকদার আসছে। বাবা মেয়ের শ্বশুর বাড়িতে এলে মেয়ের ব্যস্ততাই হয়তো সকলের কাম্য থাকে। ধুর, যা করার তো সে করেই ফেলেছে, তবে এত তিক্ততা কেন? বরং তার বাবা না এলেই তা চিনতে হবে। শ্রুতি পাশে তাকালো, প্রভা প্রত্যাশা বসে আছে। দুজনের সাথে তার ভাব অনেক আগেই হয়েছে। প্রত্যাশা মেয়েটা একটু রাগী ধাঁচের হলেও ভালো। শ্রুতি দেখলো প্রভা প্রত্যাশার সামনে বাদাম ছড়ানো, অথচ তারা খাচ্ছে না। দুজন একসাথে ফোনে কিছু একটা করছে। শ্রুতি সরল প্রশ্ন করলো, খাচ্ছ না কেন? মা এলে খাবো। প্রভা উত্তর দিল, কেন, মায়ের কি বাদাম খুব প্রিয়? তাহলে রেখে দাও, এলে দিয়ে দিও। না, বাদাম প্রিয় না, আমাদের ছুলে দেবে, ছুলে খেতে ইচ্ছে করে না, তাই বসে আছি। শ্রুতি তাদের কথা শুনে একবার প্রভা প্রত্যাশার জায়গায় নিজেকে বসাতে চেষ্টা করলো, হলো না। তবে শ্রুতির মা না থাকলেও তার আপা আছে। তার আপা তাকে যথেষ্ট আদর যত্নে রেখেছিল, সাথে তো দাদি ছিলই। দাদি? শ্রুতির মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। শ্রুতির ইচ্ছে করলো উঠে চলে যেতে, সে গেল না। ভয়ঙ্কর মন খারাপ নিয়ে সে নিজের দুই ননদকে বাদাম ছুলে দিতে লাগলো। শুধু ছুলেই ক্ষান্ত হলো না, উঠে গিয়ে পাশে বসে মুখে তুলে দিল। প্রভা প্রত্যাশা অবাকের পাশাপাশি ভীষণ খুশি হলো। দুজনে ফোন রেখে তাদের ছোট বাবির সাথে গল্প করতে করতে বাদাম খেতে লাগলো। পার্থিব তৈরি হচ্ছে, এর মধ্যে শ্রুতির রুমে ঢুকলো। শ্রুতিকে দেখে পার্থিব স্বচ্ছ এক হাসি উপহার দিল। শ্রুতির ঢোক গুলে অন্যদিকে তাকালো, এরপর আবার পার্থিবের দিকে তাকালো। দেখলো পার্থিবের চোখ এখনো তার উপরে নিবদ্ধ। শ্রুতিও ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে বারান্দায় চলে গেল। শ্রুতি বারান্দায় এসে শ্বাস নিল। এতক্ষণ যেন কেউ তার শ্বাস আটকে রেখেছিল। শ্রুতি আবিষ্কার করলো সে এখন শুধু পার্থিবকে লজ্জা নয়, সাথে ভয়ও পায়। অজানা এক ভয়, যে ভয়ে পার্থিব আশেপাশে থাকলে তার ভীষণ লজ্জা লাগে। শ্রুতি চোখ বন্ধ করলো। সে আরেকটা ভয়ঙ্কর বিষয় আবিষ্কার করেছে, আর তা হলো সে পার্থিবের প্রতি দুর্বল। যেন তেন দুর্বল নয়, ভয়ঙ্কর রকমের দুর্বল। এখন পার্থিব ঘুমালে সে বেহায়া নির্লজ্জের মতো পার্থিবের দিকে তাকিয়ে থাকে, আবার হাসলেও না তাকিয়ে পারে না। পার্থিবের চেহারা না দেখলে তার একটু অস্থির অস্থির লাগে। এই কারণে পার্থিব বাসায় যতক্ষণ থাকে শ্রুতি তার আশেপাশেই থাকে, তবে পার্থিবের অগোচরে, যাতে পার্থিব বুঝতে না পারে। সে পার্থিবকে এড়িয়ে চলেও কাছাকাছি থাকে। ব্যাপারটাকে কি নাম দেওয়া যায় তা শ্রুতি ভেবে পেল না। আমিন শিকদার সহ 3 জন লোক এসেছে বাড়িতে। সবাই তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত। শ্রুতিও এটা সেটা এগিয়ে দিচ্ছে। সবাই ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। দৃশ্যটা দেখতে শ্রুতির যত ভালো লাগছে তত রাগ হচ্ছে। শ্রুতি পার্থিবের দিকে তাকাতেই দেখলো পার্থিব খেতে খেতে তার দিকে এক পলক তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল।
শ্রুতি উপলব্ধি করলো পার্থিবের তাকানোকে সে সহ্য করতে পারছে না। কালো পাঞ্জাবিতে তার স্বামীকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলো খাওয়া শেষ হওয়ার। ব্যবসা করতে এসেছে, ব্যবসা করবে, এত খাওয়া দাওয়ার কি আছে আশ্চর্য? খেয়ে যদি সময় পার করে কথা বলবে কখন? শ্রুতিকে নিজের অজান্তেই খুশি করে দিয়ে ড্রয়িং রুমে বসা হলো ব্যবসা বিষয়ক কথা বলতে। শ্রুতি সরাসরি সোফায় না বসলো, দূরে কাঠের দোলনায় বসলো প্রভাকে পাশে বসিয়ে। শ্রুতি দেখতে পেল কথার এক পর্যায়ে আসাদ সাহেব উঠে গেলেন। নিশ্চয়ই তার ঘরে যাবে। শ্রুতি খুশি হয়ে গেল। সুন্দর সময়টা বোধহয় চলেই এলো ভেবেই শ্রুতির মুখ হলো হাসি হাসি। এইবার সে নিজের মনে গল্প করতে শুরু করলো প্রভার সাথে। আসাদ সাহেবের পরে পার্থিব উঠে গেল। পরিবেশটা বেশ শান্ত হয়ে গেল। আসাদ সাহেব আবার এসে তানহার সাথে কথা বলতে লাগলেন। শ্রুতির ধারণা তার শাশুড়িকে কাগজ বিষয়ক প্রশ্ন করা হচ্ছে যে শ্রুতি জানে কিনা। কিছুক্ষণ পর আমিন সাহেব উঠে গেল। কেবল বসে রইল বাকি তিনজন লোক। শ্রুতি বুঝলে এবার তার যাওয়া উচিত। শ্রুতি শ্বশুরের ঘরে যেতে যেতে ভাবতে লাগলো সে আশা করেছিল কাগজ না পেয়ে বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি হবে। হয় করবে আসাদ, না হয় আমিন। আশ্চর্যের বিষয় কোনো চিৎকার চেঁচামেচি হলো না। শ্রুতি ঘরে গিয়ে দেখলো কাগজ ছড়ানো ছিটানো, কিছু ফাইল টেবিলে, কিছু চেয়ারে, কিছু খাটে। পার্থিব, আসাদ, নিয়াজ সবাই মিলে কিছু খুঁজছে। পার্থিব ব্যস্ত ভঙ্গিতে বলল, বাবা ঠিক করে মনে করো কোথায় রেখেছিলে? এখানে এই প্রজেক্টের কোনো অংশই নেই। আমিন শিকদার শক্ত মুখে দাঁড়িয়ে আছে। শ্রুতি এগিয়ে গেল, বলল, শুধু শুধু খুঁজে কষ্ট করতে হবে না, কাগজ আমি ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে মোয়া বানিয়েছি। পার্থিবের হাত থেমে গেল। শ্রুতির দিকে তাকালো। পার্থিবের মনে হলো সে শ্রুতির কথাটা স্পষ্ট শুনেনি, হয়তো ভুল শুনেছে। মাথাটা কেমন নিমিষেই ফাঁকা হয়ে গেল। কাগজ ছিঁড়ে ফেলেছে? পার্থিবের মাঝে কেমন প্রতিক্রিয়া এলো পার্থিব বুঝল না। সে নিজেকে ধাতস্থ করার জন্য আওড়ালো, গত 1 মাস ধরে যেই প্রজেক্টের জন্য আমি এত কিছু করেছি সেটা শ্রুতি ছিঁড়ে ফেলেছে। পার্থিব শান্ত চোখে তাকিয়ে রইল। আসাদ সাহেব বললেন, তুমি এখানে কি করছো? আর কি আজে বাজে বকছো যে কাগজ ছিঁড়ে ফেলেছো? শুধু শুধু কাগজ ছিঁড়ে তোমার কি লাভ? শ্রুতি নমনীয় কণ্ঠে বলল, আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি বাবা, শুধু শুধু খুঁজে লাভ নেই। কেন ছিঁড়েছেন শ্রুতি? পার্থিবের ঠান্ডা প্রশ্ন। এই প্রজেক্টে আমার বাবা আছে তাই ছিঁড়ে ফেলেছি। ভালো করেছি না আব্বু? উত্তর দিয়ে আমিন শিকদারের দিকে তাকালো। আমিন সাহেব লক্ষ্য করলেন তার হাত পা কাঁপছে। তার কোটি টাকার প্রজেক্ট ছিল, আর এই মেয়ে কিনা কাগজপত্র ছিঁড়ে ফেলেছে। সবার কাছে ব্যাপারটা আজব লাগলো, আমিন সাহেবের কাছে লাগলো না। সে নিজের মেয়ের ব্যবহারে পরিচিত। শ্রুতি, আমি তোমাকে নিজের মেয়ে ভাবি, স্নেহ করি। তাই বলে এই নয় তুমি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে মজা করবে। আসাদ সাহেব বললেন, আমি মজা করছি না বাবা, আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি। আর আমিন শিকদার আছে বলে ছিঁড়েছি। সে লাভবান হোক তা আমি চাই না। যার কাছে ছেলে মেয়ের জন্য টাকা থাকে না, নিজের মায়ের জন্য টাকা থাকে না, তার কাছে টাকা চাওয়ার প্রয়োজনও নেই। তাকে রাজার আসনে নয়, ভিক্ষুকের আসনে ভালো মানাবে। আমিন সাহেব শ্রুতির বাহু ধরে ঘুরিয়ে গর্জে উঠল, খুব বেশি বার বেড়েছিস। আজ বুঝতে পেরেছি জন্মের পরপরই তোকে গলা টিপে খুন করা উচিত ছিল, জানোয়ার কোথাকার। বলে নিজের হাত উঠিয়ে থাপ্পড় মারতে এলো। শ্রুতি কিছু বুঝে ওঠার আগেই দেখলো একটি নাটকীয় ঘটনা ঘটে গেল তার সামনে। পার্থিব থামুন বলে ধমক দিয়ে আমিন সাহেবের হাত আটকে ফেলল। ঘটনার আকস্মিকতায় শ্রুতি বুঝতে পারল না সে যে পার্থিবের চিৎকার ছিটকে উঠেছে।